নমস্কার। তা আজকে একটি বিশেষ পর্ব নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের সাথে আজকে নতুন ভাবে এসেছে একটি একটা অন্য ধরনের আলোচনা শুরু হতে চলেছে। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন অমরেন্দ্রনাথ দত্ত, যার চ্যানেলের নাম গ্রিন ডায়েরি। তার দাদার সাথে প্রথম। আর আজকে আমাদের সাথে আরেকজনও রয়েছে, ইটস রিভিউ টাইম থেকে শুভমের সাথে তোমরা সকলেই দেখেছো শুভম এবং আমরা যারা করে থাকি কাজ। তা আমাদের আজকে অতিথি হচ্ছে দাদা। তা অমরেন্দ্র দা, আপনি বলুন আগে কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলে রাখি যে আজকে আমাদের অনেক কটা বিষয় আছে। তা সেই অনেক কটা বিষয় কভার করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিছু তথ্য, নানা রকম বিষয়, সিনেমা নিয়ে নানা রকম চর্চা, সিনেমার সমস্ত দিক নিয়ে আর একটু পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। এছাড়া পরবর্তী বাংলা সিনেমা যেগুলো আসছে পুজোতে, সেগুলো নিয়েও আলোচনা থাকবে। আমার অনেক বিষয় আলোচনা থাকবে, আমরা সেগুলো ভাগে ভাগে সেগুলো একটার পর একটা নিয়ে আসবো। তা বলুন, রিসেন্টলি কাজগুলো সম্পর্কে আপনি কি, যে কটা বাংলা সিনেমা এসেছে সবগুলো কি দেখতে পেরেছেন? না, সব তো দেখা হয় না, সম্ভবপর হয় না, কেননা ওটা সীমাবদ্ধ থাকে। ওই শুক্রবার যেহেতু বেরোয়, শুক্র শনি রবিবারের মধ্যে চেষ্টা করি। তারপরে তো নিজস্ব কাজ রয়েছে, সেই কাজের মধ্যে ডুবে থাকতে হয় সোম থেকে বৃহস্পতি, যেহেতু এই জগতে পা দিয়ে ফেলেছি। তো সেই কারণে সব সময় যে সবকটা সিনেমা দেখতে পারি তা তো নয়। আবার বিশেষ করে প্রত্যয় জানে আমার একটা বাজে দিক রয়েছে। সেটা হচ্ছে, যদি খুব বাজে সিনেমা হয় আমি দেখেও সেটা সম্বন্ধে রিভিউ করি না। যেটা সত্যিকারের আমার মনে হয় যে এটা ব্যালেন্স করে বলা যাবে সেটা বলি। খুব যেটা মনে হয় যে না, সেই সিনেমাটা গেল না, সেটা সম্বন্ধে বলি না। তার একটা কারণ আছে। শুভমের সঙ্গে আজকে প্রথম আলাপ, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। সামাজিক মাধ্যমেই প্রথম দেখা। আর সে দেখাও তো এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ দেখা। শুভম মনে করিয়ে দেবেন আমাকে যদি ও এই বিষয়টা জানতে চান যে আমি রিভিউটা কেন এইভাবে করি। না, না, একদমই, একদমই। অ্যাকচুয়ালি প্রত্যয় বলছিল, আমি সেটা মানে বলবোই ভাবছিলাম, কারণ প্রথমবার আপনার সাথে কথা হচ্ছে এবং এর আগে তো কোনোদিন কথা হয়নি। আপনার রিভিউ আমি ফলো করি, বেশ কিছুদিন ধরেই ফলো করি, বিভিন্ন কারণে কথা হচ্ছিল না, এবং আমার সত্যি এটা জানার ইচ্ছে ছিল। কারণ যেখানে আজকের দিনে সমস্ত ইউথ এই প্রফেশনে আসছে, এবার সেখান থেকে বেরিয়ে এমন একজন যিনি মানে রিভিউটা করছে এই টাইমে এসে, সেটা কেন, সেটা আমার জানার সিরিয়াসলি খুব ইচ্ছে, যে মানে কেন এই প্রফেশনে আসা, বা কি কেন রিভিউটাই করা, যে আমি রিভিউ করব, এবং কি থিঙ্কিং নিয়ে রিভিউটা করা, এগুলো মানে জানার সত্যি ইচ্ছা আছে আপনার থেকে, যদি আপনি বলেন। ত্রিদীপ বাবু ছিলেন, যার একটা সিনেমাও ছিল, দুটো সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। আমাদের পাড়ায় থাকতেন। তা তিনি পরিচালনার দায়িত্ব নিতেন, পাড়ার ছেলে মেয়ে বা বয়স্ক মানুষদের নিয়ে নাটক তৈরি করতেন। তা আমার প্রথম নাটক করা হচ্ছে, তখন আমার বয়স 4, 4.5। তখন আমি আজকের সমাজ বলে একটা নাটক করি, মনোজ মিত্রের লেখা। এরপরে ধীরে ধীরে বড় হওয়া, পাড়ায় বা বিভিন্ন এই যে বিভিন্ন যে নাটকের যে উৎসবগুলো হয় সেখানে টুকটাক অভিনয় করা ছোট ছোট আকারে। এই করতে করতে তারপরে যখন স্কুল কলেজ লাইফ মানে হয়ে গেল, তখন আমি ফটোগ্রাফিতে চলে যাই বাই প্রফেশন। তো ওই ছবি তুলতে গিয়ে তখন তো আর সময় পাওয়া যায় না। আমার জন্মস্থান পাকসাকাস, কলকাতা। আচ্ছা। সেখান থেকে বেড়ে ওঠা। তারপরে আমি গড়িয়ায় আসি। এবার গড়িয়ায় এসে আমি একটা কৃষ্টি মন্দির বলে নাট্য দলের সঙ্গে আমার, তারা জানতে পেরে যায় আমি অভিনয় টভিনয় করি বা করতাম, তখন যোগাযোগ হয় এবং আমি অভিনয় শুরু করি। খাদানের যে স্ক্রিপ্ট রাইটার বিশ্বরূপ বিশ্বাস, আচ্ছা। আমি বিশ্বরূপ সব একসঙ্গে অভিনয় করতাম। আচ্ছা, এবার আমি বিশ্বরূপ বিশ্বাসের পরিচালনাতেও অভিনয় করেছি। এবার আমি এই ফটোগ্রাফি জগতের সঙ্গে থাকতে থাকতে ওই যে ভালো লাগাটা রয়ে গেছে, মঞ্চের একটা হাতছানি। আমার 91-92-তে আমার তখন একটা সুযোগ আসে। সেটা হচ্ছে আমাদের রবীন্দ্র ভারতীর একটা শাখা রয়েছে সল্ট লেকে।
সেই শাখার ঠিক পাশের বাড়িতে হচ্ছে নাট্য শোধ সংস্থান। সেটা হচ্ছে একটা আর্কাইভ, নাটকের আর্কাইভ, অল ওভার ওয়ার্ল্ডেরই বলা যেতে পারে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষার ওটা আর্কাইভ। এবার ওই নাটকের আর্কাইভে যেখানে রবীন্দ্রনাথের পোশাকও রয়েছে, ঠিক আছে, আর মানে বিভিন্ন রকম সমস্ত কিছু সংগ্রহশালা। আপনারা যারা যারা এটা দেখছেন পডকাস্টটা, তারা মনে করলে সেখানে যেতে পারেন, নাট্য শোধ সংস্থান। এই নাট্য শোধ সংস্থানের সঙ্গে আমি ওই 92 সম্ভবত, অতদিনের কথা তো মনে থাকে না, আমি যুক্ত হয়ে পড়ি। তখন কিন্তু ওখানে ছিল না, তখন ছিল লি রোডে সত্যজিৎ রায়ের বাবুর বাড়ির একটা অংশে। এই সংস্থাটা ছিল। এর যে মূল যে কর্ত্রী, তার নাম ছিল প্রতিভা আগরওয়াল, মানে ছিল না, এখনো তিনি রয়েছেন, কিন্তু তার বয়স অ্যাভাব 90। এবার আমি সেখানে সমস্ত সম্পাদনা, চিত্রগ্রহণ, এই সব কাজগুলো, সংরক্ষণের কাজগুলো করতে থাকি নাটকের জগতে। সেখানে প্রচুর মানুষ দেখেছি, গিরিশ কার্নাড, রোহিণী হাত্তাঙ্গিনী, শ্রীরাম লাগু, অমল পালেকার, ওম শিবপুরী, মানে প্রচুর মানুষকে দেখেছি সেখানে। হ্যাঁ, নাসিরউদ্দিন শাহ। তা এই করতে করতে আমার সেই থেকে যাওয়াই হলো। এবার 2016 সাল আমার জীবনে একটা পরিবর্তন এলো। সেটা হচ্ছে আমার মেয়ে এই জগতেরই মানুষ, তা সে তনুশ্রী শঙ্করের ওখানে নাচ শিখত। সেখানে একটা নাট্যশাস্ত্র বলে নতুন কিছু বিষয় শুরু হলো। এবার ওইটার সঙ্গে যুক্ত হলো আমার মেয়ে। এবার তারা যেহেতু জানতেন আমি নাট্য জগতের সঙ্গে জড়িত, তারা সেই কারণে সেই ব্যাপারটার সঙ্গে আমাকে একটু ওই ফটোগ্রাফার হিসেবে যুক্ত করেছিল। এই করতে করতে আমি নাট্যশাস্ত্র, যেটা ভরতমুনির সৃষ্টি, এই ভরতমুনির সৃষ্ট নাট্যশাস্ত্র নিয়ে আমিও চর্চায় পড়ে যাই। যেহেতু বাড়িতে মেয়ে রয়েছে, মেয়ে সেটার সঙ্গে যুক্ত, তাহলে এই 9 বছর ধরে আমি নাট্যশাস্ত্রের চর্চা করছি। এবার আমি দেখলাম অভিনয়টা একটা অন্য জিনিস। এই সব যে সৃষ্টি যে শুরু হয়েছিল বহু বছর আগে, আজ থেকে 3-3.5 বছর আগে, এটার একটা ফরমেশন তৈরি হয়েছিল। সেগুলোর সমস্ত বই পাওয়া যায়, কেউ চাইলে পড়তে পারেন, এই অভিনয় সম্বন্ধে ডিটেলে জানা যাবে। এবার গত বছর মার্চ মাসের শেষের মাঝামাঝি দিকে একজন আমাকে, মানে আমি নাটক নিয়ে যেহেতু চর্চা করি, নাটক নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতাম, তা সে দেখে আমায় হঠাৎ করেই বলে, আপনি নাটক নিয়ে কথা বলে কেউ শুনবে না, আপনি তো অভিনয়ের ব্যাপারটা কিছুটা বোঝেন, আপনি সিনেমা নিয়ে কথা বলুন, অনেকে শুনবে আর ভিউজ হবে। আমার একটা এই গ্রিন ডায়েরি চ্যানেলটা ছিল, ওইটা বলাতে আমি প্রথম ওই 20 মার্চ ওই অতি উত্তম দিয়ে শুরু করি। যেহেতু একটা আমার তো সেই বয়সটা, উত্তম কুমার নামটা জড়িয়ে আছে, আমি কিছু না বুঝেই আমার মতো করে প্রথম শুরু করি। যে গল্প কথন বা আধ্যাত্মিকতা আলোচনা গ্রিন ডায়েরিতে করতাম, তাতে আমার 100, 150, 200, 500 ম্যাক্সিমাম ভিউজ হতো। কিন্তু ওই যে অতি উত্তমের ট্রেলার দেখে রিভিউ করলাম, পরের দিন ঘুম থেকে উঠে দেখলাম 1000 পার করে গেছে। এই রে, এটা তো সত্যিই মানুষ শুনতে চাইছে। এবার আমি অতি উত্তম সিনেমা দেখলাম, সেটা রিভিউ করলাম, পরের দিন সকালে উঠে দেখছি 20,000, 25,000 ছুঁই ছুঁই। কি, এ তো আমার সঙ্গে অন্যরকম কিছু হচ্ছে, কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। এই আমার যাত্রা শুরু। এছাড়া এর কোনো ব্যাপার নেই, মাহাত্ম্য নেই। এবার এই অভিনয়ের যে ব্যাপ্তি, সেটা আপনারা জানতে চাইলে আমি ছোট্ট করে একটু ছুঁয়ে যেতে পারি। আর যদি মনে হয় না এইটা অন্যদিন আলোচনা করবেন, তাহলেও কোনো অসুবিধা নেই। না, বলুন 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 বলুন। বেশ, এবার আমাদের এই যে অভিনয়ের যেটা মেন ভিত্তি, সেটা হচ্ছে স্বর, কথা।
শব্দ। তা এই সবগুলোই প্রথমে আমরা বলি না, অনেকেই যারা একটু আধ্যাত্মিক চর্চা করেন, শব্দ ব্রহ্ম, এই কথাটা বলি আমরা, নিশ্চয়ই শুনেছেন আপনারা, শব্দ ব্রহ্ম। শব্দ কথার হিন্দি হচ্ছে রব, এর থেকে তৈরি হয়েছে রব্বা। একটা খুদা গাবা সিনেমা কারো কারো দেখা আছে মনে হয়, অমিতাভ বচ্চন। এবার অনেক বছর আগে। অনেক বছর দেখা আগে ওখানে একটা গান আছে, রব কো ইয়াদ করু, তেরি ফরি याद करूं, बिछड़ा यार मिला दे, ओए रब्बा, ओए रब्बा, कोई तो बताए प्यार होता है क्या, जैसा मुझे हो गया सबको होता है क्या, ওয়ে রব্বা। তাহলে সবাই ওই রবের উপাসনা করছেন, ভালোবাসায়, আধ্যাত্মিকতায়, ওই রব মানে শব্দ ব্রহ্ম। এবার এই শব্দের বিস্তারের সাথে সাথে অভিনয় চলে আসে, যে তাহলে তো যখন চার্লি চ্যাপলিন অভিনয় করেছেন তখন তো রব ছিল না, শব্দ ছিল না, তাহলে সেই সময় অভিনয়টা কি হতো? ওটাকে বলা হয় আঙ্গিক। আর এখন যেটা হয় বাচিক সঙ্গে আঙ্গিক। আবৃত্তি করাটা মানে বাচিকটাকে শক্তপোক্ত করা, যেটার কারণে সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, হ্যাঁ, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, শাউলি মিত্র, এরকম প্রচুর মানুষ রয়েছে, নীল, লালদা, নীলদা, এরা সবাই কিন্তু আগে ভালো আবৃত্তিকার। সেই কারণে তাদের উচ্চারণ বিধি সমস্ত কিছু একদম মাখো মাখো হয়ে যায়। দেবেশ চট্টোপাধ্যায়, এই চন্দন সেন, রজতাভ দত্ত, উচ্চারণ দেখেছেন? এবং মানে আবৃত্তি করলে ভয়েসের কন্ট্রোলও অনেক বেশি হয়, মানে ভয়েসের ইয়েতে কন্ট্রোলও অনেক বেশি হয়। এক্স্যাক্টলি, এটাই বলতে চাইছি, যখন এই আবৃত্তি জিনিসটা থাকে তখন উচ্চারণ বিধি আর ভয়েসের কন্ট্রোল, মডিউলেশন, এইটা তখন একেবারে শিল্পীর ওই কণ্ঠস্থ যেমন বলে ওইটা একেবারে দখলে চলে আসে। ওই তাদের অভিনয়টা বোঝা যায়, তাদের আঙ্গিক আর বাচিক দুটোই স্ট্রং হয়ে যায়। এবার আপনারাই যখন এই পর্যালোচনা করেন কোন সিনেমা নিয়ে, নিজেরা জানেন কিন্তু কার কথাটা ঠিক গেল না, কানে লাগে আমাদের, আমরা প্রত্যেকেই জানি, তবুও অনেক সময় বলি না, থাক এইটা নিয়ে বলে লাভ নেই। আর ওগুলো বলে লাভটাই বাকি, সাধারণ মানুষ বিনোদনের জন্য সিনেমা দেখতে যায়, এত কথা তো জানে তো সিনেমা দেখতে যায় না। তবুও আজকে এই আলোচনাটা করছি। আমাদের এখানে যে অভিনয়, তাতে কিন্তু অভিনয়ের আগে একটা স্টেপ আছে, সঙ্গীত। সঙ্গীতটা কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে, গীত, বাদ্য, নৃত্য, এই তিনটে মিলিত হলে তবে সঙ্গীত হয়ে যাবে। আর এই গীত, বাদ্য, নৃত্য যদি সমস্তটা একসাথে মিলিয়ে যদি এর সঙ্গে অভিনয় সংযোজন করা যায়, তাহলে একজন পারফর্মার তৈরি হবে। সেই জন্য একজন পারফর্মারকে এই চারটে বিষয় সমানভাবে পারদর্শী হতে হয়। তার উজ্জ্বল নিদর্শন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এই চারটে বিষয় পারদর্শী সে। এবার বলবেন নাচ মানেই কি কত্থক বা ভরতনাট্যম বা ওডিসি বা কথাকলি বা কুচিপুড়ি, এইগুলো না। নাচের যে অঙ্গর যে মুদ্রা, সেইগুলো তাদের শরীরে ধরা পড়বে। এই চারটে বিষয় নিয়ে তবে একটা পারফরম্যান্স তৈরি হয়। এদের মধ্যে আবার নবরস থাকতে হয়, মানে সাত্ত্বিক অভিনয়ের একটা উচ্চ পর্যায়। 9টা রস হচ্ছে শৃঙ্গার মানে প্রেম, আকর্ষণ, আর একটা হচ্ছে হাস্যরস, হাসছি, কোনো কথা শুনে হাসির অভিব্যক্তি আসছে। তারপরে করুণ রস মানে দুঃখ, শোক, বেদনা। তারপরে আসছে রৌদ্র, মানেই বোঝা যাচ্ছে সাহস, বীরত্ব, আত্মবিশ্বাস, এই রৌদ্র রূপ। তারপরে আসছে ভয়ানক রূপ, মানে একেবারে ডঙ্কা বাজিয়ে দেওয়ার মতন রূপ, সেটাও আছে, চোখে মুখে অভিব্যক্তিতে শরীরী ভাষায় একদম পরিস্ফুট হবে। তারপরে হচ্ছে বিভৎস রূপ, ঘৃণা, বিতৃষ্ণা বা অবজ্ঞা,
প্রত্যয়ের সঙ্গে আজকে কথা বলবো না। তারপরে একটা অদ্ভুত, মানে অবাক হলাম, আরে শুভম ব্রাজিলের ড্রেস পরেছে নাকি? আর একটা হচ্ছে শান্ত, মানে একটা পরিতৃপ্ত রূপ, যেখানে আধ্যাত্মিকতাও জড়িয়ে থাকবে, যেটা দেখে খুব মানে ভালো লাগে। যেটা আসলে মানে অমরেন্দ্র দাস শান্ত রূপ আর কি, আধ্যাত্মিক। এন্ড সবাই সবার প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছে, আমিও ভাবলাম এক্সাম্পল দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। আহ, যেরকম মানে সেটা অ্যাকচুয়ালি না, এর সঙ্গে আর একটা খুব ভালো আমাকে মনে করিয়ে দিলেন, অভিনয় নির্ভর করে যে কোনো শিল্পকলা স্থান, কাল, পাত্র অনুযায়ী, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। দেখুন, আমরা কথায় কথায় বিদেশি সিনেমার সঙ্গে তুলনা করি, আমাদের দেশীয় সিনেমা কোনোদিন একত্র হবে না। কেন বলুন তো? স্থান, কাল আর পাত্র তিনটেই আলাদা। সেখানের ওয়েদার, সেখানের চলন বলন, ভাষার তীক্ষ্ণতা, তাদের বেড়ে ওঠা, তাদের কালচার, সমস্তটাই তো আলাদা। তাদের মতো কপি করতে গেলেই মুখ থুবড়ে পড়তে হবে, আর তাদের মতো আমাদেরটা কোনো দিনই হবে না, শত প্রচেষ্টার পরেও হবে না। এই হলো মোটামুটি একটা অভিনয়ের জায়গা। এর থেকেই, যেরকম ওই সাত স্বর, তার থেকেই কত লক্ষ লক্ষ গান তৈরি হচ্ছে, সেরকমই এইটা অভিনয়ের এই মূল জায়গাটা ঠিক থাকলে তবেই বড় অভিনেতা এইগুলোকেই ঘষে মেজে একটু আরো উচ্চতর জায়গায় চলে যায়। আমার মনে হয় প্রত্যয়, এইটা শর্টে বললাম, পরে যাওয়া যায়। কেমন লাগলো সেটা নিজেরা বিচার করো। না না, একদমই, মানে আমার মনে হয় কি, যারা অভিনয়তে আসতে চায় বা যাদের এই বিষয়গুলোতে আগ্রহ আছে, তাদের একটা খুব ভালো ইনফরমেটিভ একটা জিনিস নিয়ে আপনি আজকে কথা বললেন, এবং প্রত্যেকেই হয়তো মানে যাদের যাদের রুচি আছে বা আগ্রহ আছে এই বিষয়, তারা শুনবে। হ্যাঁ। আর অন্যদিন মানে কেউ যদি বলে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা এটা নিয়ে আরো ডিটেলে কোনো একদিন আলোচনা করতে পারি, যদি আপনারা দেখতে চান বা শুনতে চান, কোনো একদিন ডিটেলে আমরা দাদাকে নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এই যে অভিনয়ের তুমি যে মানে আপনি যে জিনিসগুলো বললেন, সেগুলো হচ্ছে, এবার আমার কথা, আপনি তো অনির্বাণ ভট্টাচার্যের একটা এক্সাম্পল দিলেন যে একটা পারফেক্ট অভিনেতা আপনি খুঁজে পাচ্ছেন সব দিক থেকে, আপনার আপনার বিচার অনুযায়ী। হ্যাঁ, তাহলে মানে বাকি যারা এখন 2025-এ যারা যারা অভিনয় করছে, তাদের মধ্যে কি আর কেউই এরকম নেই যার মধ্যে এই সবগুলো বা অভিনয়টা প্রপারলি শিখে এসে জিনিসটাকে করছেন? সেরকম সেরকম কি আপনি কারোর মধ্যে খুঁজে পাচ্ছেন না? ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, আমি 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 আমার তখন যেটা মনে এসছে সেটা বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে ঋত্বিক চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনারা রুদ্রনীল ঘোষ, আমি কিন্তু কোনো হ্যাঁ বিতর্কে জড়াবো, আমি অভিনেতার হ্যাঁ কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, একদমই খুব ভালো অভিনেতা। আপনি একদম মুখ 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 দেখবেন, শরীর দেখবেন। কালকেই দুটো হ্যাঁ সিনেমার ক্লিপ দেখবেন, প্রত্যয় কথা বলো, আমাকে আমার কথায় বোর হয়ে গেলে বলো মাঝখানে। না না, মানে এই যে আমাদের শুভশ্রী, যা যা অভিনয় করছেন উনি, মানে বাংলা সিনেমাকে মনে রাখতে হবে। হ্যাঁ আজকে আমার কথায় হয়তো অনেকে আঘাতপ্রাপ্ত হবেন বা এই কমেন্ট সেকশনে ভরিয়ে দেবেন বেশি জ্ঞানী, বেশি বোঝে, হতেই পারে। তবে এইটা এইটা বাস্তব, অভিনয়ের একটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছেন উনি। বিদীপ্তা, সুদীপ্তা, দেখবেন আপনারা আপনারা একটু বিচার করবেন অভিনয়টা কি লেভেলের করেন ওনারা। ইভেন আমি যখন গৃহপ্রবেশ বলে সিনেমাটার আমি রিভিউ করছিলাম, আমি দেখলাম গৃহপ্রবেশ নিয়ে খুব মানুষ কথা বলছেন, এবং সেটা বাংলা সিনেমার জন্য খুব ভালো, যারা সিনেমা এত বড় হিট হয়েছে, মানুষ এখনো হল ভরিয়ে দেখতে যাচ্ছে, এবং সত্যি খুব মানে খুব ভালো এবং খুব সুন্দর সিনেমা। সেখানে আমি দেখছি যে সবার অভিনয় নিয়ে কথা হচ্ছে, বাট রুদ্রনীল ঘোষের অভিনয় নিয়ে সেরকম ভাবে কথা হচ্ছে না। বাট আমি আমার ভিডিওতে বলেছি এটা, মানে আপনি চালিয়ে দেখে নিতে পারেন, যে আমার হ্যাঁ, শোনা, ওই মানুষটার কথা বলাটা উচিত, কারণ খুব সুন্দর অভিনয় করেছে। এবং ওই জায়গাতেও ওনার সঙ্গে ওই অ্যাক্ট্রেসটার নাম কি নাম, যেটা যিনি ওই কৌশিক গাঙ্গুলির স্ত্রী হয়েছিলেন, সোহিনী, হ্যাঁ সোহিনী, সোহিনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহিনী ম্যামের সঙ্গে সোহিনী যে সেনগুপ্ত। সিনগুলো আছে, হ্যাঁ 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 হ্যাঁ, সোহিনী ম্যামের সাথে যে সিনগুলো আছে, বিশেষ করে একটা সিন খাটে বসে, চুরির পরের যে সিনটা, খাটে বসে ক্ষমা চাইছে, ওই জায়গাটা
মানে যে কোনো অভিনেতাকে দিয়ে সম্ভব নয়। ইভেন একদম আমি যদি এখনকার অভিনয় না বলি, আমি যদি পুরোপুরি কমার্শিয়াল সিনেমার অভিনয় বলি, রিফিউজি বলে সিনেমাটায় রুদ্রনীল যে অভিনয় করেছে, ওটা ট্রিমেন্ডাস, মানে ওটা ভাবা যায় না। তারপর প্রলয়তে ওই ক্যারেক্টারটা লাস্টে গিয়ে ঘেন্না লাগে ক্যারেক্টারটাকে, যে ভাই মানে একে তো মারতেই হবে। কনভিকশনটা ওই লেভেলেই নিয়ে গেছে, ক্যারেক্টারটা কনভিকশনটা ওই লেভেলেই নিয়ে গেছে যে তো আছে, মানে সিরিয়াসলি যাদের নাম বললেন মানে খুব খুব সুন্দর। ইভেন আমি তো বলবো কৌশিক গাঙ্গুলিও অভিনয়টাকে না খুব সূক্ষ্মভাবে দেখেন। অসাধারণ অসাধারণ অসাধারণ। পরিচালক হিসাবে তো ওনাকে আমার ভালো লাগেই, আমার না অভিনেতা হিসাবে ওনাকে খুব ভালো লাগে। ওনার মুখটাই একটা মানচিত্র। হ্যাঁ, আমাকে ওনার অভিনেতা হিসাবেও আমার ওনাকে খুব ভালো লাগে, কৌশিক গাঙ্গুলিকে। একদম ঠিক বলে, আমার যা মনে আসছে আমি বলছি, আপনারাও সংযোজন, মানে এটা নয় যে আমারটাই এটা, আমি যেটা যেটা মনে আসছে আমি বলছি, এটাই হচ্ছে। প্রত্যয় যে একটা নাম বলো না, তাহলে তো জিনিসটা ব্যালেন্স হবে, যে এরকম যোগ্য বা ভালো অভিনেতা। রুদ্রনীলের কথাটা বলেছে সেটা আমি অ্যাগ্রি করি। রুদ্রনীল, তারপরে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য যেটা বললেন, অনির্বাণ ভট্টাচার্য কিছু কিছু অভিনয় আমার ভাল লাগে, কেননা তিনি যে কোনো জনারেই যখন কাজ করেন একটা সেইটাতে একটা 100% দেওয়ার চেষ্টা করেন। রিসেন্টলি যে কটা সিনেমা ওনার দেখেছি বা ওয়েব সিরিজে কাজ দেখেছি, ঠিক আছে, এবার কোনোটা মানুষের চোখে ভালো, কোনোটা মানুষের চোখে খারাপ, সেটা মানুষের দৃষ্টিভঙ্গি, তাদের তো থাকতেই পারে, সেটা ব্যক্তিগত মতামত সবারই আছে। তা আর কমার্শিয়াল হিসাবে যদি দেখি, দেখুন এখন বলে যেরকম জসমিন দেশে জরাচার, এখন যেই বিষয়টা যেই মানুষটাকে নিয়ে মানুষের ক্রমশ উত্তেজনা, মানুষের একটা হাইপ রয়েছে, সেটা এখন সবাই জানে, সেটা দেবদাকে নিয়ে। কেননা দেবদা বাংলা ইন্ডাস্ট্রির জন্য মোটামুটি যে ধরনের কাজ নিয়ে আসছে, তার প্রোডাকশন হাউস থেকে যে কটা সিনেমা পর নিয়ে এসেছে অতনু সেনের সাথে, প্রত্যেকটাই মোটামুটি ব্লকবাস্টার দিয়ে এসেছে, প্রধান থেকে শুরু করে তারপরে আগের যে সিনেমাগুলো এসেছে প্রজাপতি, কিশমিশ, তারপরে তার আরেকটা কাজ আছে, প্রজাপতি 2 আসতে চলেছে, যেটা ক্রিসমাসে আসবে। ইভেন রঘু ডাকাত নিয়ে আসছে, তারপরে বহু বছর ধরে আরেকজন অভিনেতা যেটা আমার মানে যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায় মানে হয় না, আমি 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 এক্সাম্পলটা দিলে মানে কড়া পাকের সন্দেশ হয় না, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনেতা ঠিক সেরকম। মানে তুই যেখানে জায়গা তুই দিবি প্রত্যয়, সেখানে না ওনার থেকে বেটার আর কেউ নেই। প্রলয় সিরিজটায় আমি বলবো দেখ, প্রলয় তো আছেই, কিন্তু বেলাইন বলে সিনেমাটায় পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছে। আমার বেলাইন এখনো দেখ, আমাদের এখানে তো আসেইনি, আর আমার তো জানিসই তো কলকাতায় মানে আলাদাই চলে গেছে করতে করতে। তারপরে কৌশিক সেন খুব ভালো অভিনেতা, কৌশিক সেন খুব ভালো অভিনেতা। আমার এদের অভিনয় খুব ভালো লাগে। হ্যাঁ, অপরাজিতা আঢ্য খুব প্রমিসিং অভিনেত্রী, অপরাজিতা আঢ্য। আরেকজন যাকে বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করতে পারলো না, ইউজ করলে অনেক কিছু পাওয়া যেত, সেটা হচ্ছে অনন্যাদি। ইউজ করতে পারলো না, যদি ইউজ করতো তাহলে অনেক কিছু পাওয়া যেত অভিনেত্রীর থেকে, কিন্তু এটা আমাদের ভাগ্য, মানে খারাপ কপাল আর কি, যে ইউজ হয় না। অনেক অভিনেতাই এরকম আসে বা অভিনেতা আসে যাদেরকে আমরা প্রপারলি ইউজ করতে পারি না। এখনো সৌরভ দাসের মতো অভিনেতা, আমার এখনো মনে হয় সৌরভ দাসের মতো অভিনেতা এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে আনইউজড। আরো অনেক কিছু তার থেকে বার করার আছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে এক্সপ্লোর করা যায়নি ঠিকঠাক ভাবে। একদমই। কেননা মন্টু পাইলটে যদি কথা বলি, মন্টু পাইলটের চরিত্রটা শুধু ভাব সৌরভ দাসের, ঠিক আছে। আর আমরা বরাবরই যখনই একটা অ্যান্টাগনিস্টের চরিত্রে, যখনই আমরা মালায়ালাম বা সাউথের কোন একটা তুলনা দিই, বা একটা বলিউডের কোন একটা নেগেটিভ শেড ক্যারেক্টার তার তুলনা দিই, আমাদের বাংলায় আমরা এটা হলপ করে বলতে পারি সৌরভ দাসের মধ্যে কিন্তু সেই আছে, ব্যাপারটা আছে। কেননা এই প্রসঙ্গে মৃগয়াতে যেটা দেখ, আমি আরো ভেবেছিলাম, হ্যাঁ মৃগয়াটাই আমি বলতে যাচ্ছিলাম, যে মৃগয়াতে না যেটা করেছে মানে সৌরভদা নিজের মতো করে করেছে, ঠিক আছে, নিজের মতো, কিন্তু ওই জিনিসটাকে যে আরো পাওয়ারফুল বানাবো, সেটা কাজ হচ্ছে রাইটারের এবং যিনি ডাইরেক্টর
তার কাজ হচ্ছে আমি ক্যারেক্টারটাকে কি করে পাওয়ারফুল ভাবে আরো লিখবো আর কিভাবে আমি প্রেজেন্ট করব। এই দুটো জিনিস দুজন মানুষকে দেখতে হয়, সেই জিনিসটা না কোথাও গিয়ে হয়নি, সেই ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়নি, যেটা মৃগয়া দেখে আমার মনে হয়েছে। মানে এন্টারটেনমেন্ট দিচ্ছে, মনে হচ্ছে আরো মশলা দেওয়ার দরকার ছিল, যার ফলে এন্টারটেনমেন্টটা কি দিচ্ছে সেটা উনি নিজের থেকে দিচ্ছে, যেটা আমার মনে হয়েছে যে হুম, উনি হুম, নিজের থেকে করছে। কিন্তু এটা যদি আরো বেশি ভালো করে স্ক্রিপ্টেড করা যেত, আরো বেশি ভালো করে এক্সিকিউটেড করা যেত এই ক্যারেক্টারটাকে, তাহলে আমার মনে হয় ক্যারেক্টার আরো ফুটে বেরোতো, আরো ফুটে বেরোতো।